ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কখনই হবে না। অকল্পনীয়, কল্পনা করা যায় না। আগে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে এই সংস্কৃতি আনতে হবে যে আমরা বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট বিচার ব্যবস্থা দেখতে চাই। এই কিছু লোক আছে যারা আর্মিকে হেট করে, এই উপদেষ্টা পরিষদে মিনিমাম 6 জন আছে যারা আর্মি হেটার, মানে আর্মিকে কোনো কাজে লাগাতে চাচ্ছে না। এবং এই এই যে আর্মিকে কোনো কাজে লাগাতে চাচ্ছে না, সেই জন্য কিন্তু তাদের পতন তারা ডেকে আনছে। পরিস্থিতিতে বিএনপির সামনে সবচেয়ে বড় দায়িত্ব আসবে, বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে যে তারা এই জন আকাঙ্ক্ষা ধারণ করে তারা সেইভাবে জন আকাঙ্ক্ষাকে আকর্ষণ করতে পেরেছে কিনা। বৈঠক রাজনৈতিক দলগুলা আপনার তারা অনুরোধ করছে, বারবার দাবি জানাচ্ছে যে তাদেরকে অনেকগুলো বিষয় নাকি আস্থায় নেয়নি। তো আস্থায় নেওয়া অথবা মানে আগেও তো 2-3 বার বসছে, সেই জন্য নিয়েছে। তো আমি শুরুতেই বলবো যে 5ই আগস্টের পরে আমাদের যে অপরচুনিটি এসেছে জাতি গঠনের, সেই অপরচুনিটিটা যাতে নষ্ট না হয়, নিজেরা নিজেরা বিভেদ করা, নিজেরা নিজেরা অনৈক্য সৃষ্টি করা, এবং এইগুলা যেন যে জাতীয় স্বার্থ, অর্থাৎ ফেসিজম যাতে ফেরত না আসে, এবং বাংলাদেশ যাতে পুনর্গঠনে কাজে লাগে, পুনর্গঠন করা যায়, ন্যায্যতা ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা হয়, সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, সেই লক্ষ্যে যদি আমরা কাজ না করি, তাহলে আমাদের যে ইয়াং জেনারেশন যারা ভ্যানগার্ড হিসেবে এই ফেসিজমের পতন ঘটিয়েছে, এবং অনাগত দিনে যারা আসবে, তারা এই বর্তমান জেনারেশনের যারা সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে দোষারোপ করবে। তারা তারা জাতি গঠনে নেগেটিভ ভূমিকা পালন করবে বলে একসময় প্রতিমান হতে পারে যদি তারা ফেল করে, যদি তারা যে চ্যালেঞ্জ তাদের সামনে আসছে সেই চ্যালেঞ্জ যদি তারা অতিক্রম করতে না পারে। তো আমি ইশরাকের আন্দোলনের ব্যাপারে অনেকবার বলেছি, আরো কয়েক জায়গায় কথা বলেছি। এইখানে বিএনপির এটা আমি মনে করি যে এই শক্তি প্রদর্শনের কোনো প্রয়োজন ছিল না। কোর্টের আদেশ যদি প্রতিপালন না হয় তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট করবে, আদালত অবমাননার আপনার আবেদন আসবে। সেইখানে ওই আওয়ামী লীগ টাইপ একটা যে বিচার ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি করা, শক্তি প্রদর্শন, এইটা আপনার একটা ভালো উদাহরণ হয়নি। যেমনটি আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগ ঝাড়ু মিছিল করেছিল, এবং আওয়ামী লীগ ওইখানে বস্তি স্থাপন করছিল সুপ্রিমকোর্টের পাশে, এবং লাঠি মিছিল করেছিল। তো আমার একটা জিনিস মনে হচ্ছে যে বাংলাদেশে এখন যে পলিটিক্যাল কালচার, এই কালচারে বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কখনই হবে না। অকল্পনীয়, কল্পনা করা যায় না। আগে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে এই সংস্কৃতি আনতে হবে যে আমরা বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট বিচার ব্যবস্থা দেখতে চাই। আপনি এই এই মামলা যখন শুনানি হচ্ছিল, তখন ওখানে মাহমুদুদ্দিন খোকন ক্ষমা চেয়েছে সেই করে। কেন? কেউ একজন নাকি বলেছে যে যদি রুল দেওয়া হয়, শপথ না পড়াবার যে রিটটা, যদি রুল দেওয়া হয় তাহলে এই সিটে বসতে পারবেন না, অর্থাৎ বিচারপতি চেয়ারে বসতে পারবেন না। এটা অত্যন্ত দুঃখের সাথে সেই বিচারপতি কোর্টে বলেছেন। এবং আমি মনে করি যে এইটা বার সমিতির উচিত ছিল, কে এই কথাটা বলছে তাকে ওখান থেকে শাস্তিমূলক ব্যবস্থা করা। যে কোর্টের প্রতি এইরকম অবজ্ঞামূলক কথা বলতে পারে, তার ওকালতি করার কোনো অধিকার নাই। তার ইমিডিয়েটলি তার উচিত ছিল বার কাউন্সিল সুমোটো তাকে ডেকে নিয়ে তার লাইসেন্স বাতিল করা। তো আমরা দেখেছি যে এই 53 বছর বছরে 6বার অভ্যুত্থান ঘটছে। তার মানে এইটা প্রমাণ করে যে নির্বাচনের মাধ্যমে যে দলগুলো আসছে, সেই দলগুলো, আমি কোনো পার্টিকুলার দলকে মেন করছি না, যে দলগুলো আসছে তারা এসে যে রিকোয়ার্ড সংস্কার, সেই সংস্কার করতে পারেনি বলে বারবার অভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আমরা যদি সেইখান থেকে লেসন লার্ন না নির্বাচিত করি, সরকারগুলো তাহলে পারেনি বলেই তো এই সরকারকে মানুষ বসিয়েছে, ছাত্র জনতা আমরা যদি বলি। এক্স্যাক্টলি। এবং তো সেইখানে অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসে, বা এই রেভলিউশনের মাধ্যমে যে সরকার আসে, তার টার্ম সাধারণত তারাই নির্ধারণ করে। যেমন ফ্রান্সে এই ফ্রেঞ্চ রেভলিউশন বলতে 10 বছর লাগছিল রাষ্ট্র স্টেবল হতে। আপনি এই উদাহরণটা বারবার বলি এই কারণে যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমন ভাবে নষ্ট করে ফেলছে, বিচার ব্যবস্থা সবকিছু, সমস্ত সিস্টেম ভেঙে ফেলছে। এইরকম একটা ভঙ্গুর সোসাইটিকে লাইনে আনা এত সোজা ব্যাপার না। এরপরে যে সরকার গঠিত হয়েছে অত্যন্ত দুর্বল ভাবে গঠিত হয়েছে, এখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার মতো একজনও নেই।
আপনি যদি দেখেন যে যুদ্ধোত্তর অথবা বিপ্লবোত্তর কারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে, যাদের এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা রয়েছে, ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা সবচেয়ে বেশি সেনাবাহিনীর অফিসারদের। তো এইখানে এই কিছু লোক আছে যারা আর্মিকে হেট করে, এই উপদেষ্টা পরিষদের মিনিমাম 6 জন আছে যারা আর্মি হেটার, মানে আর্মিকে কোনো কাজে লাগাতে চাচ্ছে না। এবং এই এই যে আর্মিকে কোনো কাজে লাগাতে চাচ্ছে না, সেই জন্য কিন্তু তাদের পতন তারা ডেকে আনছে। আমাদের এই ফান করে অনেকে ইউনুস সাহেবকে হেডমাস্টার বলে। আমাদের হেডমাস্টার সাহেব ভালো, অভিজ্ঞতা আছে, কিন্তু উনি ক্রাইসিস ম্যানেজমেন্ট অথবা রাষ্ট্র ব্যবস্থায় অভিজ্ঞতা না। তাহলে তার উচিত ছিল কি সঠিক লোককে এখানে, আমি এখানে আপনাকে বলি, এখানে তো রেজা কিবরিয়াকে অর্থনৈতিক সাইডে আনা উচিত ছিল। আজকে আমি আমি ব্যক্তিগত মনে করি কর্নেল অলিকে এখানে আনতে পারতো। কর্নেল অলি ক্রাইসিস ম্যানেজমেন্ট জানে এবং টিউন বোঝে, হি আন্ডারস্ট্যান্ড দ্য টিউন অফ দ্য পাবলিক। আমি আমি এটা মনে করি তাকে একটা জায়গায় আনতে পারতো। আরো অনেক 5ই আগস্টের আগে বাংলাদেশের সাহসিকের সাথে এই কর্নেল হাসিন আপনার মৃত্যুর সম্মুখীন হয়ে তারপরও তো জনগণের পাশে দাঁড়িয়েছে, পালাই তো যায় নাই, বিদেশে তো যায় নাই। 5 তারিখের আগে কয়জন আপনি মিডিয়া কথা বলছে? কাজী আপনি মনির কথা নিজেও বলেছে, ছিলেন, আপনি নিজেও আমি ছিলেন। বলেছি, আমি নিজে গুমের অ্যাটেম্পট, গুমের সমান অপরাধ। আমাকে 11 ঘন্টা অবৈধভাবে বসায় রাখছিল, ইলিগালি ডিটেন করেছিল, সেটাও গুমের সমান অপরাধ। এনি অফেন্স, attempt to that offense is same offense, equal degree of offense। তো সেইখানে কোনো তারা ভালো লোক খুঁজে পায় নাই। এই কয়জন সব বিদেশি নাগরিক। কেন এত বিদেশি নাগরিক রাখবে কেন? আমরা তো বাংলাদেশের, আমাদের জীবন মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হয়ে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলছি, জাতীয়তাবাদের পক্ষে কথা বলছি, কন্টিনিউসলি হাসিনার অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেনাবাহিনী প্রধান একটা বক্তব্য প্রদান করেছে, সে একটা আশাবাদ প্রকাশ করছে। আমি মনে করি না এখানে একটা ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে অথবা হবে, আমি মনে করি না। আমি জেনারেল ওয়াকারকে এখনো আমি অ্যাপ্রিসিয়েট করব, একটা রক্ত গঙ্গা সে অন্তত বা অ্যাভয়েড করেছে এবং সিভিলিয়ান সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় আসার জন্য ফেসিলিটেট করেছে। কিন্তু সেনাবাহিনী এখানে একটা বড় ধরনের স্টেক হোল্ডার, কারণ রাজনীতিবিদরাই সেনাবাহিনীকে বারবার ডেকে আনে, এই একবার না। আপনি যখন দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নেন তখন বলেন আর্মি আসুক আমাকে উদ্ধার করুক, এবং স্লোগান ছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এই আমাদের রাজনীতিবিদরা বারবার ফেল করে, বারবার সেনাবাহিনীকে ডেকে আসে। অর্থাৎ সেনাবাহিনী হলো বাংলাদেশের মানুষের আস্থার জায়গা, যতভাবেই সমালোচনা করা হোক না কেন। সেনাবাহিনী হয়েছে লাস্ট লাস্ট পোস্ট ফর দ্য সভরেনিটি। তো সেইখানে আসতে হয়। সেই জন্য সেনাবাহিনীর ইনভলভমেন্ট ব্যতীত কোনো জাতি রাষ্ট্র গঠিত হয় না এখন পর্যন্ত, আপনি কোনো উদাহরণ দেখাতে পারবেন না। তো এইখানে যদি আর্মিকে কোনো কাজে লাগে যেন আর্মি হেটার এইরকম যদি একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এই ধরনের একটা টাকা পাওয়ার হতেই পারে। আমি তারপরও মনে করি যে জাতি গঠনের যে সুযোগটা আসছে, সেই সুযোগটা আমাদের যে নষ্ট হয়ে যাচ্ছে সেইখান থেকে এখনো রিকভার করার সুযোগ রয়েছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তারা পুনর্গঠন করে তারপরে তারা যতদিন পারে, আমি মনে করি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করা উচিত। আজকে আমি আর একটা টক শোতে বলে আসছি, আমি আশা করছিলাম যে প্রথম অন-11 কে সবাই 2 বছর টাইম দিয়েছিল, অন্তত এই সরকারকে মিনিমাম 3 বছর সময় দেওয়া উচিত ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা শুরুতে বলা উচিত ছিল যে আমরা 3 বছর টাইম দেবো, সবাইকে প্রথম মিটিংয়ে এইটা বলা উচিত ছিল। যার জন্য এখন অনেকে যখন বলে যে এই সরকারের একমাত্র কাজ হচ্ছে নির্বাচন করা, এবং এই সরকার ব্যর্থ হচ্ছে বিভিন্ন কারণে, এখন যে যার মতো তার স্বার্থ থাকে। সেই পরিস্থিতিতে বিএনপির সামনে সবচেয়ে বড় দায়িত্ব আসবে, বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে যে তারা এই জন আকাঙ্ক্ষা ধারণ করে তারা সেইভাবে জন আকাঙ্ক্ষাকে আকর্ষণ করতে পেরেছে কিনা, সেইটা বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। সেইখানে আমি ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলবো এখানে, যে উনি 3 মাসের মাথায় বলেছিলেন ঠাকুরগাঁয়ে যে আওয়ামী লীগের মতো একটা রাজনীতি শুধুমাত্র আওয়ামী লীগের মতো একটা পরিণতি সামনে বয়ে আনবে। সেই আওয়ামী লীগের মতো যদি একটা পরিণতি আবার হয়, সেইটা শুধু যাদের কারণে হবে, যারা ক্ষমতা আসতে চায় তারা সাফার করবে না, পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ আরেকবার সাফার করবে। এবং সেইভাবে সেই রাজনীতিতে না আসে, যার জন্য এই যারা দল করতেছে করুক, অসুবিধা। এখানে একটা কোয়ালিটি গুণগত রাজনীতি করা উচিত, যে কোন দলে ভালো নেতা, কোন দলে চরিত্রবান নেতা, কোন দলে ভালো গুণান্বিত নেতা, এই কম্পিটিশনটা হওয়া উচিত।
রাজনীতির ওই কালচার থেকে সরে আসতে হবে যে চাটুকার বাটপার যত বড় গোলাম, যত বড় চাটুকার সে তত বড় নেতা, সেইখান থেকে সরে আসতে হবে। রাজনৈতিক দলকে মডিফাইড হতে হবে ওই জিআর পলিসি, আমি বলবো প্রেসিডেন্ট জিআর পলিসি, দক্ষ যোগ্য সৎ দেশপ্রেমিক লোক, অদক্ষ অসৎ চরিত্রহীন এবং দেশের যারা এন্টি স্টেট পিপল তাদের উপরে তারা নেতৃত্বে আসবে। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এটা থাকতে হবে। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দলের ভিতরে দুর্নীতির ভিতরে জবাব দিতে থাকতে হবে। রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে সমালোচনার ফোরাম থাকতে হবে। আমাদের এমন রাজনীতি করা উচিত নয় যে এই আওয়ামী লীগের মতো একদম এই পতিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাদ্রাসার এই মসজিদের খতিব পর্যন্ত ইউনিয়ন পর্যায়ের নেতারাও সব পালিয়ে গেছে। সেই পরিস্থিতি যাতে বাংলাদেশে না আসে, সেই রাজনীতি যাতে বাংলাদেশে আর কেউ না করে। আমাদের দরবারে একটা রুটিন ম্যাটার। এটা আমি এটা যেহেতু লিগ্যাল প্র্যাকটিস করি স্যার, ওই কোর্টে দুই ধরনের হয়, মানে জজ সাহেবরা দুই ধরনের কথা বলে। একটাকে বলে অবিটার ডিকটাম, যেটা মানে ফলো করতে হবে, আইনে পরিণত হয়। আর একটা হলো সেড বাই দ্য ওয়ে। হ্যাঁ, এটা এই একটা হচ্ছে রেশিও ডিসাইডেন্ডি, আর একটা হচ্ছে অবিটার ডিকটাম। এই অবিটার ডিকটামটা হলো সেড বাই দ্য ওয়ে। তো যখন প্রশ্ন করে তখন অনেকগুলো বাই দ্য ওয়ে অনেক কথা আসে। এখন দুষ্কৃতিকারী করে কি, ওই যে কথাটা বাইরে হাইপ তুলবে ওই অংশ বিকৃতভাবে অনেক সময় লিক করে। এটা আমাদের এই যে 15 বছরে যে কালচার সৃষ্টি হয়েছে ওইটার অংশ হিসেবে এটা আসছে। তখন একটা কথা এই যে বলছে, ইউ ক্যানট জাজ বাই সিইং দ্য হেডলাইন। হেডলাইন দেখে আপনি কোনো ওপিনিয়ন দিতে পারবেন না। আপনার কমপ্লিট বক্তব্য না শুনে আপনি মন্তব্য করলে সেটা ভুল বক্তব্য হয়। সেই জন্য হেডলাইন দেখে কোনো নিউজের উপরে কমেন্ট করা যায় না। ওই একটা দুটো শব্দ শুই না, উনি একটা নাগরিক হিসেবে, সেনাপ্রধান হিসেবে একটা আশাবাদ ব্যক্ত করতে পারেন। দেয়ার ইজ নাথিং রং। উনি একজন অফিসার প্রশ্ন করছে করিডোর হবে কি হবে না, ওনার বক্তব্যের টাইম পর্যন্ত করিডোর হবে না, এইটা যে আবার রাষ্ট্রীয় পলিসি গ্রহণ করা যাবে না তা না। সো এইগুলো বাইরে হয়তো অনেক কথা বলে। এখন ওখানে ব্যাপারটা হলো যে তাকে করতে চায় কারা, যে এখানে অনেক এই যে স্বৈরাচারী দোসর আমরা যারা বলি, এই অনেক দোসর এখন বিভিন্ন জায়গায় রেসিস্ট্যান্স গ্রো করে আগের মতো নেফোরিয়াস কাজ করতেছে, আগের মতো ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমি একদম ব্যক্তিগত ওপিনিয়ন, আমি জানি, একদম পার্সোনাল নলেজ রয়েছে। কোন একজন সিনিয়র অফিসার একটা চ্যানেল 24 একটা নিউজ পাবলিশ হয়েছে, সেইটা একে আজাদকে দিয়ে সেই নিউজটার সাথে সাথে ডাউনলোড করে করে দিয়েছে। তার মানে ওই যে দেখেন আগের জায়গায় আবার ফেরত আসছে। সম্ভবত আমি নাম বলবো। হ্যাঁ, তো এরকম তো হচ্ছে। এইগুলো তো তারা এইগুলো করবে যে এই সরকারকে ব্যর্থ করার সবচেয়ে বড় এজেন্ডা কার? ইন্ডিয়ার। তো সেই সাথে আওয়ামী লীগের তো এখানে স্লিপিং সেল আছে আপনার, এই 20,000 এখন ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া কিন্তু অফিসিয়াল স্ট্যান্ড হয়েছে শুধু শুধু হিন্দুদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দেবে এবং নাগরিকত্ব দেবে। তাহলে যারা এখন ওখানে পালাই আছে তারা কি সব হিন্দু হয়ে গেছে? হিন্দু না হইলেও কিন্তু ওই কি হয়ে গেছে দেখেন, ইন্ডিয়া কিন্তু তাদেরকে ঠিকই প্রোটেক্ট করছে। তো যার জন্য আজকে এই প্রজেক্টে এই সরকারকে ব্যর্থ করলে সেইটা ইন্ডিয়ান এই উদ্দেশ্যটা কি সফল করা হয়, এইখানে আমাদের অত্যন্ত কেয়ারফুল হতে হবে। আমরা ওই যে বিএনপির যে প্রথম স্ট্যান্ড, যে অন্তর্বর্তীকালীন সরকার ফেল করলে রাষ্ট্র ফেল করবে, ওখানে আমাদের থাকতে হবে। ওইটা